তোমরা ভাতা নাওনি? ভাতা 21 বছর হয়নি তো, ওই ভাত আমাদের হাত পা আছে। ও ওদের 21 বছর হয়নি, তাহলে ওদের হাত পা আছে, বলছে থাকতে হাত পা কেন নেবো ভাতা, আমরা কর্ম করে খাবো। বাঙালির কিন্তু এই ইন্সপিরেশনটা দরকার যে বাঙালি আমরা ঘুষ দিয়ে ভোট দিতে চাই না। আজ মে মাসের 9 তারিখ, প্রায় 15 বছর পর পশ্চিমবঙ্গে আরও একবার পালা বদল। নতুন সরকার গঠন হচ্ছে। রাজ্যবাসী বা একজন মধ্যবিত্ত ট্যাক্স পেইং নাগরিক হিসাবে নবপ্রতিষ্ঠিত সরকারের কাছে অনেক এক্সপেকটেশন। এই বদলের মধ্যে দিয়েই কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে বদলা নেওয়ার, কেউ বা দল বদল করার। কেউ ফিরবে অভিনয়ে, কেউ পরিচালকের ভূমিকায়, কেউ বা চরিত্র পাল্টে জয় শ্রীরাম গান গায়। কিন্তু এই সব কিছুর মধ্যে আমাদের পথ চলা আজও অপরিবর্তনশীল। জনগণের একটা বিরাট অংশ এখন বিধানসভা নির্বাচন কিংবা আইপিএল ক্রিকেট নিয়ে ব্যস্ত। তাই 6 থেকে 65 ইঞ্চি স্ক্রিনে লাদাখের সৌন্দর্য হয়তো ততটাও তাদের মনে দাগ কাটতে পারবে না। কিন্তু আমরা যারা চিরদিন এই প্রকৃতির মাঝে মনের শান্তি খোঁজার চেষ্টা করেছি, প্রকৃতির সাতরঙা আলোতে নিজের মনকে রাঙিয়েছি, রাগ দুঃখ অভিযোগ কিংবা অভিমান ভুলতে আমাদের মনের কথা প্রকৃতির মাঝে চিৎকার করে বলেছি, আমাদের গল্পে হয়তো কোনো হার জিত নেই, আছে এক নিখাস সম্পর্ক আর ভালোবাসা। টিম ট্র্যাভেল উইথ কৌশিকের সঙ্গে লাদাখের যে গল্পে শুরু 24শে এপ্রিলের সকালে। আজকের দিনটা আমাদের জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা পরিচিত হয়েছিলাম লাদাখের ভয়ঙ্কর সুন্দর পরিস্থিতির সঙ্গে লে থেকে খারদুংলা গিরিপথ ধরে নুব্রা যাওয়ার পথে। সকাল 10:10 আমাদের গেস্টরা অলরেডি ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়েছে। আমরা এবার ব্রেকফাস্ট করবো, দেখি আমাদের জন্য কিছু বেঁচে পড়তে আছে কিনা। যদি কিছু বেঁচে পড়তে থাকে কী রয়েছে এবার দেখিয়ে দিই আপনাদেরকে চটপট। গল্পে শুরু হচ্ছে ঠান্ডার গরম জল দিয়ে, সেই সঙ্গে রয়েছে চা এবং হচ্ছে কফি, কর্নফ্লেক্স রয়েছে, আবার সেই কলা কাটা, ওয়াটারমেলন এইটুকুই পড়ে রয়েছে, আরও রয়েছে ফুটি, মাস্ট মেলন, ছোলে ছোলে অল্প একটু আছে, বাটোরে, ছোলে বাটোরে, সাম্বার, বাহ, উত্তাপাম, আজ পুরো সাউথের ফ্লেভার, ভেজ গ্রিলড স্যান্ডউইচ, বেশ ভালো। আর সেই সঙ্গে রয়েছে বয়েলড এগ। আমাদের আজকে যিনি গাড়ির চালক, ওর নাম হচ্ছে দোরজে। আর সে গাড়িও পাল্টিয়েছে, চালকও পাল্টিয়েছে। ব্রেকফাস্ট পর্ব সম্পূর্ণ করে সকাল 11:15 নাগাদ শুরু হলো আমাদের পথ চলা লে শহর থেকে নুব্রার উদ্দেশ্যে। লাদাখের আবহাওয়ার একটা বিশেষত্ব আছে। সকাল হতে না হতেই তীব্র রোদের তেজ, আবার বিকেল হতেই হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। একই সঙ্গে ঠান্ডা এবং গরম, এই দুইকে সহ্য করে নিজের শরীর কত দিন সুস্থ রাখা যায় তার সব থেকে বড় পরীক্ষা এই লাদাখের আবহাওয়া। দিনের বেলা গায়ের চামড়া পুরানো গরম, এত রোদ, আর ঠিক সন্ধ্যে 7টার পর থেকে ভয়ঙ্কর ঠান্ডা। এখান থেকে নুব্রা ভ্যালি হচ্ছে সড়ক পথে 154 কিলোমিটার। যদি আমরা একটানা চলি তাহলে সময় লাগবে 4 ঘন্টা। ওই মোটামুটি হয়তো 3টের সময় গিয়ে পৌঁছাবো। কিন্তু আমরা তো একটানা যাবো না, আমরা এখানে দাঁড়াবো, আমাদের লাঞ্চ করতে হবে। মনে হচ্ছে পৌঁছাতে বিকাল 5:30 থেকে 5:45 হয়তো বেজেই যাবে, বেশিও বাঁচতে পারে। অধিকাংশ বাইক প্রেমীদের স্বপ্ন জীবনে অন্তত একবারের জন্য হলেও লাদাখের খারদুংলা গিরিপথ কিংবা গুরুদংমা লেক নিজে বাইক চালিয়ে পৌঁছানো। আজ এই যাত্রাপথে নজরে এলো এমন কিছু বাইক আরোহীদের একই পথের পথিক হিসেবে। লে শহর থেকে খারদুংলা সড়কপথে 40 কিলোমিটার। শোরবিল পাহাড়ি পথ উঠে গিয়েছে সমতল থেকে খাড়া পাহাড়ের প্রায় ওপরে। এই যাত্রাপথে এমন অনেক জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে ছবি না তুললে এই যাত্রাপথের অ্যাডভেঞ্চার হয়তো অনুভব করা যাবে না। আর ছবি তোলার জন্যই এই যাত্রাপথে আমাদের প্রথম বিরতি লে ভ্যালি ভিউ পয়েন্টে। এই হচ্ছে লে ভিউ পয়েন্ট, যেখান থেকে লে শহরের ভিউ দেখা যায়। বাট এটাকে একটু আমি দেখাবো আপনাদেরকে বাজ পাখির চোখে, দেখুন কীরকম লাগছে। লে ভ্যালি ভিউ পয়েন্ট থেকে বাজ পাখি উড়িয়ে দেখলাম চারিদিকে পাহাড়ে ঘেরা লে উপত্যকা, যেখানে অবস্থিত ঘরবাড়িগুলো এক একটা বিন্দুর মতো দেখাচ্ছে। বহু দূর পর্যন্ত কোনো সবুজের দেখা নেই। আর রয়েছে বরফে ঢাকা স্টক কাংরি পাহাড়ের চূড়াগুলো। লে শহর কতটা সুন্দর তার প্রত্যক্ষ প্রমাণ হয়তো এই জায়গা থেকেই মেলে। পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা লে ভিউ পয়েন্ট। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে প্রথমত তো হাই অল্টিটিউড জায়গা, বারবার করে আমাকে মেসেজ দিচ্ছে আমার আরসিতে যে হাই অল্টিটিউড কশন বলে। আর দ্বিতীয়ত লের আকাশে কিন্তু সবসময় কোনো না কোনো ফ্লাইট বা জেট ফাইটার এদের মুভমেন্ট চলে, হেলিকপ্টার মুভমেন্ট চলে। তো আরসিতে আর কি ড্রোন বলছে যে এয়ারক্রাফট মুভমেন্ট। অতএব বাজ পাখির দেওয়া সতর্কতা মেনেই নিরাপদে
তাকে ফিরিয়ে নিয়ে এলাম। সব ঠিকঠাক, সব ঠিকঠাক, সব চাঙ্গা, চাঙ্গা চাঙ্গা একদম। সব চাঙ্গা, সবাই কিন্তু একদম ফিট। কেউ জ্যাকেট খুলে ছবি তুলছে, কেউ শার্ট খুলে ছবি তুলছে, আলাদাই জোশ সবার মধ্যে। ছবি তোলার জন্য দুর্দান্ত জায়গা। সিঙ্গেল আসলেই কিন্তু সবার ক্যামেরাম্যান হতে হবে, কাজে এখানে সবাই কিন্তু জোড়া জোড়া আসুন, সিঙ্গেল কেউই আসবেন না। জোড়া জোড়া এলেও তো ক্যামেরাম্যান তো হতেই হচ্ছে একজনকে। তা ঠিক। সময় সকাল 11:26। আবার আমাদের পথ চলা শুরু হলো খারদুংলার দিকে। আর এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, মানে কখনো আসে কখনো নেটওয়ার্ক নেই। লাদাখে যে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় সেটা হচ্ছে জিও, আর না হলে হচ্ছে এয়ারটেল, তবে পোস্টপেড। আমাদের ওখানকার কিন্তু প্রিপেড সিম এখানে কাজ করবে না। লে ভিউ পয়েন্ট থেকে আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর খেয়াল করলাম আমরা প্রায় পৌঁছে গিয়েছি পাহাড়ের সর্বোচ্চ অংশে। তার সবথেকে বড় প্রমাণ আকাশে ভেসে বেড়ানো মেঘগুলো যেন আমাদের নাগালের মধ্যেই, যার পরন্ত ছায়াগুলো সরে সরে যাচ্ছে বিভিন্ন পাহাড়ের গা ছুঁয়ে। আমার বারবার মনে হচ্ছে আমরা ওই আকাশের একদম কাছে পৌঁছে যাচ্ছি, আর একটু গেলে ওই মেঘগুলোকে হাত দিয়ে স্পর্শ করতে পারবো, এইরকম একটা ফিল হচ্ছে। আবারও একটা ছোট্ট বিরতি। এটা হচ্ছে সাউথ পুলু। সাউথ পুলুতে আমাদের পারমিট চেক করা হবে। সাউথ পুলুর হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট। এখানেও সেনাবাহিনীর ছোট্ট একটা চৌকি রয়েছে। উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু আমার অক্সিজেন স্যাচুরেশন একটু কম হয়েছে, এখন হচ্ছে 86। এবার একটু হেলথ রিলেটেড জ্ঞান দিই আপনাদেরকে। যারা লাদাখ আসছেন, লাদাখ হাই অল্টিটিউড জায়গা, শরীর খারাপ হতে পারে, অক্সিজেনের কমই হতে পারে শরীরে, কারণ অনেকে তো খুব প্যানিক করি আমরা এটা শোনার পরে। প্রথমত কোনো প্যানিক করবেন না। দ্বিতীয়ত আপনারা যে টেম্পো ট্রাভেলারে যাচ্ছেন, সেই টেম্পো ট্রাভেলারে অক্সিজেন সিলিন্ডার আছে কিনা সেটা এনশিওর করে নেবেন। আপনারা যে এজেন্সির সাথে আসছেন জেনে নেবেন যে অক্সিজেন সিলিন্ডার কি থাকবে কি থাকবে না, এটা কনফার্ম করে নেবেন। আর তবুও নিজের সেফটির জন্য এই লেতে এসে পৌঁছানোর পর লে সিটি থেকে অক্সিজেন ক্যান কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো অক্সিজেন ক্যান পোর্টেবল, ওই একটা কিনে কাছে রেখে দেবেন। যখনই মনে হবে যে মাথার পেছনে একটু ব্যথা করছে, ঘুম ঘুম পাচ্ছে, হাই উঠছে, একটু বুকটা কেমন ভারী ভারী লাগছে, এগুলো হচ্ছে লক্ষণ শরীরে অক্সিজেন কমছে, তাহলে স্প্রে করে নিন। বাট শেষ কথার একটাই কথা, কখনো প্যানিক করবে না কিন্তু। অনেকে আগে থেকেগুলো শুনে প্যানিক করে, এই আমার বুক ধরপড় করছে, আমি মানে মারা যাবো। এই প্যানিক করার জন্য শরীর আরও খারাপ হয়ে যায়। একদম চিল থাকুন। লে থেকে কার্গিল যাওয়ার পথে তাও আমরা কিছু গাছপালা দেখা পেয়েছিলাম, বাট এখন এই খারদুংলা যাওয়ার পথে একটা গাছ চোখে পড়েনি। চারদিকে রুক্ষ প্রকৃতি, পাথুরে পাহাড়, কোথাও বরফ পড়ে আছে, ব্যাস। কোথাও কোথাও রাস্তার মধ্যে পাথর পড়ে আছে, কোথাও কোথাও রকফল হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কলকাতা শহরের গড় উচ্চতা 30 ফুট। এদিকে আমরা এখন চলেছি প্রায় 15,000 ফুট উচ্চতায়। ঠিক সেই কারণে শরীর যাতে উচ্চতার সঙ্গে ধীরে ধীরে অ্যাক্লোমেটাইজ হতে পারে, তার জন্য লাদাখের জার্নি শুরু করতে হবে শ্রীনগর শহর থেকে সড়ক পথে, আর সঙ্গে একটা কর্পূরের কোটো অবশ্যই রাখতে হবে। আর আমাদের ড্রাইভার সাহেব বলছে যে এই জায়গায় এসে কিন্তু সানগ্লাস মাস্ট, সানগ্লাস, টুপি, সানস্ক্রিন, এগুলো মাস্ট। কারণ যখন আমরা বরফের দিকে তাকাচ্ছি না, এই যে সূর্যের আলো ডিরেক্ট বরফের উপর পড়ছে, এই প্রতিফলন যখন চোখে এসে লাগছে, আমরা সবাই বরফের দিকে তাকাতেই ভালোবাসি, চোখের ক্ষতি হয়, খানিকক্ষণ হয়তো দেখা যায় না, কোনো সব ঝাপসা হয়ে গেল। তো সানগ্লাস কিন্তু অবশ্যই রাখবেন। স্যান্ডো গেঞ্জি, আন্ডারওয়্যার আর সানগ্লাস, এই তিনটে সবসময় ভালোই পরা উচিত। বাইরে প্রচুর বরফ। যারা ট্যুরিস্ট তারা গাড়ি থামিয়ে এখানে লাদাখে এসে হয়তো এই প্রথম তারা বরফের ছোঁয়া ফেলে খারদুংলা যাওয়ার পথে। আর আশেপাশের দৃশ্য এখন পুরোপুরি বদলে গিয়েছে। অনেকে বলছিল যে এপ্রিল মাসে অ্যাপ্রিকটের সময় লাদাখ যাব, তা আমরা কি বরফ পাবো? তা আমার মুখে বলা দরকার নেই, প্রমাণ তো আপনাদের সামনে রয়েছে যে বরফ পাবেন কি পাবেন না। আমার মনে হয় যারা মে মাসে আসছেন তারাও এখানে বরফ পাবেন। এই জায়গায় এসে না তো রয়েছে কোনো গাছপালা, না রয়েছে কোনো দোকান, শুধু রয়েছে পথ, পাহাড়কে এঁকে বেঁকে ওপর থেকে উঠছে। আর ক্রমশ আকাশে যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোর সাথে আমাদের দূরত্ব কমে আসছে। ঠান্ডা আর গরম দুটোরই প্রভাব রয়েছে এখানে, দুটোরই। মানে এই সময় শরীর দুটোই সহ্য করতে হবে। এক তো ঠান্ডা হাওয়া, বরফ রয়েছে এখানে, টেম্পারেচার হয়তো এখানে 1-2 ডিগ্রি বা 0 ডিগ্রিও হতে পারে, আর সেই সাথে রোদের তেজ, দুটো নিতে হবে আপনাকে। মানে আপনি কতটা শারীরিকভাবে ফিট তার চূড়ান্ত পরীক্ষা এই খারদুংলার পথেই হবে। আর এত দূর থেকেও লে শহরকে দেখা যাচ্ছে, মানে আমরা কোন হাইটে উঠেছি এবার শুধু দেখুন। এই হাইট থেকেও নিচে লে শহরকে দেখা যাচ্ছে। এই জায়গায় এসে বলা যেতেই পারে যে হ্যাঁ, জীবন সার্থক, আমার লাদাখ আসা সার্থক। আর যারা বাইকার তারা এখানে এসে আর কি ছবি টবি তুলছে। এতদিন পর্যন্ত আমরা লাদাখকে অন্যরকম দেখেছি, লে বা কার্গিলে, আর এবার আমরা লাদাখের আসল রূপ দেখব। খারদুংলা পাস পৌঁছানোর কিছু আগেই আমাদের ড্রাইভার সাহেব সবার উদ্দেশ্যে বললেন, শীতের পোশাক অর্থাৎ জ্যাকেট, গ্লাভস কিংবা কান ঢাকা টুপি দিয়ে সবাই নিজের মতো নিজেকে প্রোটেক্ট করে নিন। ড্রাইভার সাহেব বলছে যে টুপি টুপি পরে কিন্তু নিচে যাবেন, কারণ বাইরে কিন্তু ভয়ানক ঠান্ডা, ভয়ানক।
উচ্চতা আর ঠান্ডা হাওয়া আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 18,380 ফুট উচ্চতায়, ওয়ার্ল্ডের অন্যতম হাইয়েস্ট মোটরেবল পাস, যার নাম হচ্ছে খারদুংলা। এই জায়গায় এসে পৌঁছানোর পর এখানকার কিন্তু পরিবেশ পুরোপুরি আলাদা। প্রথমত প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে হাড় মজ্জা কাঁপিয়ে দিচ্ছে। এখানে অক্সিজেন স্যাচুরেশন লেভেল হচ্ছে 86। এখান থেকে হুন্ডার হচ্ছে আর 86 কিলোমিটার, আর ডিস্কিট হচ্ছে 79 কিলোমিটার, আর তুর্তুক হচ্ছে 168 কিলোমিটার। আমরা আগামী দিন এখান থেকে তুর্তুক যাব। আর 2021 সালে এই জায়গায় একটা স্মৃতি আপনাদেরকে আমি বলি। এই দিকে যে টুরিস্টরা যাচ্ছে এই ওপরে ওঠা যায়, এখানে কিন্তু এখনও বরফ রয়েছে, কিন্তু 2021 সালে এখানে এসে আমি ওপরে উঠেছিলাম এবং ওপরে ওঠার পর আমার শরীর খারাপ হয়ে গেছিলো, অক্সিজেনের সমস্যা হয়েছিল। এই জন্যই বলবো যে এই জায়গাটা এসে আপনারা কিন্তু নিজেকে ঠান্ডার পোশাকে যেমন সুরক্ষিত করবেন, তেমনি কিন্তু কর্পূর সঙ্গে রাখবেন, মাঝে মধ্যে কর্পূর নেবেন। চেষ্টা করবেন যে এখানে কম লাফালাফি করার, অক্সিজেন ক্যান সঙ্গে রাখবেন এবং মাঝে মধ্যে কর্পূর নেবেন। আর এখানে এসে ক্যাফে রয়েছে, এখানে আপনারা চা কিংবা কফি কিছু খেতে পারেন এবং সেই সাথে ইউজ করার জন্য কিন্তু টয়লেটও রয়েছে। আমার কাকাবাবুরা কিন্তু একদম চাঙ্গা রয়েছে। তো এই ভিডিও দেখার পর যে কাকাবাবু বা কাকিমণিরা প্ল্যান করছেন যে আপনারা লাদাখ আসবেন, আপনারা খারদুংলা আসবেন, আমি সেটাই বলবো যে কোনো প্রবলেম নাই, বিন্দাস আসুন। মনের জোরটাই শেষ কথা, মনের জোর নিয়ে আসুন। আর এই প্রকৃতির সাথে, এই উচ্চতায় এসে কিন্তু প্রকৃতির সাথে নিজেকে পুরো মিশিয়ে দিন। কোনো সমস্যা নেই। হ্যাঁ, হঠাৎ প্রথমে নামলাম যখন মাথার পেছনটা একটু চক্কর দিল, একটু ব্যথা করলো, ওইটাই হচ্ছে কিন্তু সিমটম যে এখানে অক্সিজেন কম, তো সিমটম। আপনার কাছে ক্যান আছে না? অক্সিজেন ক্যান আছে? গিয়ে যদি গাড়িতে ওটা রাখতে হতো, গাড়িতে গিয়ে একটু নাকে অক্সিজেনটা হালকা করে স্প্রে করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এমনি কোনো সমস্যা নেই। আমাদের টিমের সবচাইতে সিনিয়র সিটিজেন 82+, ও মিনিট 15 এখানে রয়েছেন। তা আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোনো প্রবলেম কিছু ফিল করছেন, কিছু প্রবলেম হচ্ছে না, অক্সিজেন স্যাচুরেশন লেভেল একদম কোয়াইট নরমাল। একদম কিন্তু নর্মাল। এখানে কিন্তু উনিও সুস্থ আছেন। সবাই জিজ্ঞাসা করছিল যে কৌশিক কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় গিয়ে টি শার্ট পরে ফটো নেয়, ভিডিও করে। তো এই উচ্চতায় এসে 18,380 ফুট উচ্চতায় এসে কৌশিক কি জ্যাকেট খুলে টি শার্ট পরে ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে? অবশ্যই পারবো। আপনারা আসুন, খুব এনজয় করুন। কথা দিলাম দিল গার্ডেন হয়ে যাবে। এইটা হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট। এইটা নতুন হয়েছে, আগে ছিল না। তো সবাই কিন্তু এই জায়গায় গিয়ে আর কি মেনলি ছবি তুলছে। আর এখানে কিন্তু বরফ জমে আছে, আর ঠান্ডা হাওয়াতে ভাই পুরো জমে যাচ্ছি। আর যারা একটু বেশি উৎসাহী তারা কিন্তু চলে গেছে ওইখানটাতে। কবে জাল দিচ্ছে, তোরা স্ট্রং বানান দিচ্ছে, বাস। এখানে একটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফেতে এসে কিন্তু আপনারা একটু বসতে পারেন। এখান থেকে কিন্তু ম্যাগি, কফি, চা খেতে পারেন। এখানে ম্যাগির দাম হচ্ছে মাত্র 50 টাকা। বেলা 12:51 খারদুংলা পাস থেকে শুরু হলো আমাদের পথ চলা হুন্ডারের পথে। আর এখানে দাঁড়িয়ে একটা রিলস আপলোড করলাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ট্রাভেল উইথ কৌশিক, কিংবা ফেসবুকে ফলো করেন, তাদের জন্য একটা রিলস। মাঝে মধ্যে এরকম আমি ছোটো ছোটো ভিডিও পোস্ট করি আমার দর্শকদের জন্য। খারদুংলা পাস ছেড়ে আরও খানিকটা পথ চলে আসার পর দেখি এখানে বরফের পরিমাণ অনেকটাই বেশি। প্রখর রৌদ্রের তেজও এই জায়গার বরফ পুরোপুরি গলাতে পারেনি। এপ্রিলের শেষ সপ্তাহে আসা পর্যটকরাও দারুণ খুশি। সময় থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে কিন্তু লাদাখ অবশ্যই দেখে নিন। নেক্সট ইয়ার 2027 আপনারা কিন্তু মেন্টালি, ফিনান্সিয়ালি রেডি হয়ে যান। যারা আমার সাথে আসতে যাচ্ছেন অ্যাপ্রিকট দেখতে, অ্যাপ্রিকট তো আমরা দেখবই, সেই সঙ্গে কিন্তু আবারও আমরা এই জায়গায় এসে হারিয়ে যাব প্রকৃতির মাঝে এইরকম পরিবেশে। অনেকেই প্রশ্ন করেছেন ছোটো বাচ্চাকে নিয়ে আসতে পারবো কিনা। বাচ্চা থেকে বয়স্ক 8 থেকে 80 সবাই এখানে বিশাল খুশি, কোনো প্রবলেম নেই। খারদুংলা পাস থেকে 13 কিলোমিটার পথ চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উচ্চতায় রয়েছে নর্থ পুলু। এখানে কি আছে, এখানে রয়েছে পুলিশ চেকপোস্ট, আর সেই সাথে এখানে কিন্তু রয়েছে বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। খুব বেশি এক্সপেকটেশন করবেন না, মোটামুটি খাবার দাবার এখানে পাওয়া যাবে। কি খাবার দাবার এখানে পাওয়া যাবে সেটা একবার আপনাদেরকে আমি ক্যামেরায় দেখিয়ে দিই। হানি জিঞ্জার, লেমন টি, ব্ল্যাক টি এইসব তো রয়েছে, কফিও রয়েছে, সেই সঙ্গে ভেজ মোমোস, ভেজ চাউমিন, এগ চাউমিন, ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, প্লেন ম্যাগি, ভেজ ম্যাগি, এগ ম্যাগি, আলুর পরোটাও রয়েছে। আমাদের টিমের সবাই এখানে বিন্দাস বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। কেউ একটা আমাকে জিজ্ঞাসা করে না যে কৌশিক তুমি খেয়েছো কিনা, কেউ জিজ্ঞেস করে না আমাকে কেউ খেয়েছো কিনা, সবাই নিজেরা খাচ্ছে। স্বার্থপর। 70 বছর বয়স, এই নিয়ে 3 বার লাদাখ। না ডায়ামক্স 250, না কর্পূর, না লজেন্স, কিচ্ছু ব্যবহার করিনি। বুঝতে পারছেন তো? অতএব যে কেউ আসতে পারে, মনে জোর থাকলে কোনো প্রবলেম। এর পরের ট্রিপ আসবে যেখানে কিন্তু প্যাংগংয়ে হয়তো আমাদের দেবাশিস দা পাবদা মাছ খাওয়াবে।
আমি কাউকে খেতে বারণ করতে পারি না, সেটা অন্যায়। তবুও বলবো যতটা সম্ভব একটু যদি ডাল সেদ্ধ আলু সেদ্ধ হালকা ঝোল ভাত খাওয়া যায় সেটাই কিন্তু চেষ্টা করুন। অন্তত লাদাখে যে 10 দিন আছেন, সবসময় শুধু কাকাদের কথাই বলছি, তাহলে কিন্তু আমার কাকিরা রাগ করবে। সব থেকে বড় কথা কাকার হচ্ছে ফেসবুক কোনো কিচ্ছু নেই, কাকি ফেসবুক করে, ওই জন্যই সমস্ত দেখে না এখানে কিন্তু আমি করি, সেখানে কিন্তু আমি কাকি ফেসবুক করে, এদিকে কাকা ফেসবুক করে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, ট্রাভেল উইথ কৌশিককে এতদিন তো ভিডিওতে দেখেছেন, ওই ভিডিওর লোকটা আর এই লোকটা কি একই তো? বিন্দাস চাঙ্গা তো? আরো বেশি ভালো। বিন্দাস। একদম। এখানে কিন্তু সবার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আর আপনারা জানেন আমি সব জায়গায় কাকা আর কাকি আর কি তৈরি করে ফেলি। একটা ট্রিপ অবশ্যই হবে আমার সমস্ত ট্রিপের কাকা কাকিদেরকে নিয়ে, ওটা শুধু মস্তি ট্রিপ হবে। যারা এতদিন আমাকে মোবাইল কিংবা টিভির পর্দায় দেখেছে, দীর্ঘ 5 বছর ধরে যাদের সঙ্গে অদৃশ্য মানসিক বন্ধন তৈরি হয়ে গিয়েছে, আজ যখন তাদেরকে সঙ্গে নিয়ে এই লাদাখ ট্যুর হচ্ছে, তখন এই সম্পর্ক কোথাও হয়তো পূর্ণতা পেয়েছে। ট্র্যাভেল ব্লগার কেন ট্র্যাভেল এজেন্ট হয়ে গেল, এই নিয়ে সমাজের একটা শ্রেণী কটাক্ষ করতে ছাড়েনি, কারণ তারা কোনোদিন ভালোবাসার অর্থই হয়তো বুঝতে পারেনি। যদিও আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি এটাই যে যারা আমার দিলসে দর্শক, আজ তারাই আমার ব্লগের একটা অংশ বিশেষ। আপনার নিজের ছেলের থেকেও গোপাল আপনার কাছে এখন বেশি আপন, মানে গোপাল হচ্ছে সবচাইতে কাছের ছেলে। এখানে খাওয়া দাওয়া বলতে গেলে এখানে পাওয়া যাচ্ছে ফ্রাইড ম্যাগি। সবাই খেয়ে বলছে যে এত সুন্দর ম্যাগি এখানে খেলাম যে কলকাতাতে এত সুন্দর ম্যাগি পাইনি, আর সেই ওয়ান অফ দ্য বেস্ট। আর সেই সঙ্গে রয়েছে এখানে ফ্রাইড রাইস, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এরকম কিছু দেখতে। স্পেশালি বানানো বাটার দিয়ে। এগুলো স্পেশালি বানানো। ম্যাডামরা রয়েছে, ম্যাডামরা আর কি আপনারা ইনস্ট্রাকশন দিচ্ছেন। হ্যাঁ আমরা যে রাধে সে চুলো বাঁধে, তো এখানে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে আর সবাই আর কি খাওয়া দাওয়া করছে বিন্দাস। এই ঝাল অভিজ্ঞতা দুরকম দুজনের। এখানে যারা খাওয়া দাওয়া করছে তারা বলছে খাওয়া দাওয়া খুব ভালো, দামও কম। আবার ওই ক্যাফেতে যারা গিয়েছে খাওয়া দাওয়া করতে বলছে দাম বেশি, 300 টাকা ম্যাগি, খাবার জঘন্য। খানিকটা ভিড়ের কারণেই আর টাইম সেভ করতে আমরা লাঞ্চ স্কিপ করে রওনা দিলাম সাউথ পুলু থেকে নুব্রার দিকে। সবাই যে গ্রুপ ট্যুরে আসতে স্বচ্ছন্দ বোধ করেন এমনটা নয়, তাই এই যাত্রাপথের A to Z তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আগামী দিনে আপনাদের লাদাখ প্ল্যান করতে সুবিধা হয়। আর অবশ্যই যারা কখনো লাদাখ আসতে পারবেন না, তাদের মানস ভ্রমণটাও যেন এই ভিডিওর মাধ্যমে হয়ে যায়। আমাদের যাত্রাপথে আরও একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে খারদুং। খারদুং গ্রামেও কিন্তু ছোটোখাটো 2-1টা হোমস্টে রয়েছে আর রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে কেউ খাওয়া দাওয়া করছে। আমাদের পরবর্তী ব্রেক হবে হচ্ছে খালসারে, সেখানে গিয়ে আমরা একটু ব্রেক নেব, টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। আর আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি। খালসারকে বলা হয় গেটওয়ে অফ নুব্রা, অর্থাৎ নুব্রা ভ্যালির প্রবেশদ্বার। খারদুংলার 18,000 ফুট থেকে উচ্চতা কমে এসে দাঁড়ায় প্রায় 10,000 ফুটে। পাশ দিয়ে বয়ে গিয়েছে শায়ক বা শোক নদী, তারই অববাহিকায় এই খালসার গ্রাম। নুব্রার স্যান্ডিউন্স বা শীতল বালির মরুভূমি এই খালসার থেকেই শুরু হয়ে যায়। স্থানীয় সময় বেলা 3টে আমরা এসে পৌঁছালাম খালসার। খালসারের এটা হচ্ছে টি মোড়, এই জায়গাটাকে বলা হয় টি মোড়। এই জায়গায় এসে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে রাস্তার ধারে। আমাদের টিমের কয়েকজন এখানে খাওয়া দাওয়া করলেন, জিজ্ঞেস করলাম, বললো খাবার দাবার দারুণ। আর এখানে ওয়াশরুমও রয়েছে। আর সবচাইতে ভালো কি জিনিস জানেন, এখানে একটা ধাবা রয়েছে যার নাম হচ্ছে দার্জিলিং রেস্টুরেন্ট। এটা দেখার পর ঘর কি ইয়াদ আ গেই। এখান থেকে ডিস্কিট হচ্ছে আর 15 কিলোমিটার ডিস্কিট মনাস্ট্রি, আর এখান থেকে হুন্ডার হচ্ছে আর মাত্র 23 কিলোমিটার। সেই লে থেকে এই পর্যন্ত আসার পর প্রথম এখানে এসে পেট্রোল পাম্পে দেখা পেলাম। ওই দেখুন এখানে রয়েছে পেট্রোল পাম্প। এটা স্পেশালি তাদের জন্য বলছি যারা পার্সোনাল গাড়ি অথবা বাইক নিয়ে আসবে। একটু খাবার দাবার আর তার দাম সম্পর্কে আপনাদের অবহিত করাই। মিল্ক ওয়ে টি 29 টাকা, ব্ল্যাক টি 19 টাকা, প্লেন মশলা ম্যাগি মাত্র 49, পনির দো পেঁয়াজা 219 টাকা, মাশরুম মশলা 249 টাকা। আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে চিকেন এগ চাউমিন। চাউমিন তো বলে এটাকে, বলেছি সস ফস যদি দিতে না, সবজি টবজি দিয়ে বানিয়ে দিতে। শিয়ালদা স্টেশনের চাউমিন যদি হায়াত রেসিডেন্সিতে গিয়ে খাই তাহলে যেরকম টেস্ট লাগবে এখানকার টেস্ট ঠিক সেরকম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, টাইম হচ্ছে 3:39, 4:30 বাজতে চললো। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যের পথে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে খুব বেশি পথ চলার দরকার পড়ল না, কারণ খালসার এই টি মোড় পার করার কিছু পরেই রাস্তার দুই দিকে ঠান্ডা বালির মরুভূমি শুরু। এই শীতল মরুভূমিতে এটিভি রাইড করানো হয়। বলিউডের একটা মোটিভেশনাল সিনেমার নাম থেকেই এই জায়গার নাম হয়েছে ভাগ মিল্খা ভাগ ভিউ পয়েন্ট। বেলা 3:50 আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ওই টি মোড় থেকে খানিকটা, ওই মোটামুটি 1 কিলোমিটার পর দেখাচ্ছিলাম না স্ট্রেট রাস্তা, তো সেই রাস্তার ধারে এরকম ফাঁকা জায়গা, এখানে হচ্ছে এটিভি রাইড। এটা কিন্তু এখানে খুব বিখ্যাত। এখানে যারা আসে তারা কিন্তু সবাই এখানে এটিভি রাইড করে। শুধু এটিভি রাইডই নয়, এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে রাস্তাটা একদম স্ট্রেট, বাইক নিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, বাইক স্ট্যান্ড,
সব কিন্তু এই জায়গাতেই করে। এই পয়েন্টের একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে ভাগ মিল্খা ভাগ পয়েন্ট। এখানে ভাগ মিল্খা ভাগের নাকি শুটিং হয়েছিল, তারপর থেকে এই জায়গাটা আর কি বিখ্যাত হয়ে গেছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, যদি কিছু মনে করেন যে খাওয়া দাওয়া করবেন, চা কফি আইসক্রিম খেতে পারবেন। এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, এখানে অনেকে চাটা খাচ্ছে। দুজনের হচ্ছে 1500 আর সিঙ্গেলে গেলে হচ্ছে 1200, এটা এখানকার রেট। এই নুব্রাতে কিন্তু বহু বাঙালি রয়েছে। তো এখানে যে এটিভি রাইড করব, আমাদের যে এটিভি চালক তার নাম হচ্ছে পাপ্পু দেবনাথ। কোথায় বাড়ি? নবদ্বীপে বাড়ি। কত বছর আছে এখানে পাপ্পু? 2 বছর এখানে আছে। চাকদে ফট্টে। এখানে ভাইব্রেশন চরম, ধুলো প্রচুর আছে। তো বেটার আপনারা সঙ্গে কিন্তু এরকম একটা মাস্ক রাখবেন। হিমালয়ের উঁচু পাহাড়ে ঘেরা এই নুব্রা ভ্যালিতে শীতল মরুভূমি তৈরি হওয়ার পেছনে ভৌগোলিক এবং জলবায়ুগত কারণ রয়েছে। প্রথমত, এই এলাকাটি বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেন শ্যাডো এরিয়া। নুব্রা ভ্যালি হিমালয় পর্বতমালার উত্তর দিকে অবস্থিত। দক্ষিণ দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মেঘগুলো হিমালয়ের সুউচ্চ শৃঙ্গে বাধা পেয়ে দক্ষিণ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড় পেরিয়ে মেঘগুলো যখন উত্তর দিকে এসে পৌঁছায়, তখন তাতে খুব একটা জলীয় বাষ্প থাকে না। ফলে নুব্রা ভ্যালিতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, যে কারণে এই এলাকাটি শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় উচ্চতা। নুব্রা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট ওপরে অবস্থিত। উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে বাতাস অত্যন্ত পাতলা এবং তাতে আর্দ্রতার পরিমাণ খুবই কম। তীব্র রোদ এবং কনকনে ঠান্ডা বাতাসের প্রভাবে মাটির ওপরের স্তর শুষ্ক হয়ে যায় এবং পাথরগুলো ভেঙে বালিতে পরিণত হয়। তৃতীয়ত, হাজার হাজার বছর ধরে শোক নদী এবং নুব্রা নদী পাহাড় থেকে প্রচুর পরিমাণে পলি এবং বালি বয়ে এনেছে। শীতকালে যখন নদীর জল কমে যায়, তখন বাতাসের তোড়ে এই পলি এবং বালি নদীর পাড়ে জমতে শুরু করে। এই সঞ্চিত বালি কালক্রমে বড় বড় স্যান্ড ডিউনস বা বালিয়াড়ি তৈরি করে, যার উদাহরণ পেয়েছিলাম সিয়াচেন যাওয়ার পথে। আর রয়েছে যান্ত্রিক আবহ বিকার। লাদাখে দিনের বেলায় তীব্র গরম এবং রাতে হাড় কাঁপানো শীত থাকে। তাপমাত্রার এই বিশাল পার্থক্যের কারণে পাহাড়ের পাথরগুলো ক্রমাগত সংকুচিত এবং প্রসারিত হয়। এর ফলে পাথরগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়, যা পরবর্তী সময়ে মরুভূমির বিস্তারে সাহায্য করে। এত অ্যাডভেঞ্চারাস যারা আসছেন অবশ্যই কিন্তু করবেন, নাহলে বিরাট মিস করবেন। আমাদের গ্রুপে এখনও অনেকজন রয়েছেন যারা একবার নয় 3-3বার রাইড করেছে। মানে আমি প্রথমে করছিলাম, আমি না বললাম দৌড় এগুলো কী করবো এটিভি ফেটিভি, কিন্তু ওখানে যাওয়ার পর যেখানে নিয়ে গেল, ড্রোন শট তো আপনারা দেখলেন, তারপর ওরা চালাতেও দেয়, ভিডিও করতে দেয়, ছবিও তুলে দেয়, সব কিছু করে দেয়। দারুণ পয়েন্ট, দারুণ। মানে আজকের দিনটা খারদুংলা পাশে যতটা হয়েছে অ্যাডভেঞ্চার, তার থেকে বেশি অ্যাডভেঞ্চার কিন্তু এখানে হয়েছে। আপনি লাদাখে আসুন, সঙ্গে ছোটো বাচ্চা থাকলে নিয়ে আসুন, এবং যারা বিয়ে করে বেড়াতে আসছেন, হানিমুন প্ল্যান করছেন, তাদের জন্য লাদাখ ওয়ান অফ দ্য বেস্ট। শুধু একটু মাঝে মধ্যে শ্বাস নিতে কষ্ট হবে না, দম রাখতে হবে। বাকিটা আশা করি আমি কী বলতে চাই বুঝে নিয়েছেন। নবদ্বীপের ছেলে কিন্তু নুব্রা ভ্যালিতে রয়েছে। এখানে কিন্তু এরাই সবাইকে এটিভি রাইড করায়, এবং এখানে যে ছোটোখাটো দু একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যারা রান্না করে তারা কিন্তু বাঙালি। তাহলে বাঙালি সেই নবদ্বীপ থেকে এই নুব্রাতে। বাংলায় তো এত কর্মসংস্থান, তাহলে এখানে কেন আছো? বাংলায় এত কাজ আছে, তো 100 দিনের কাজ ছেড়ে এখানে ধুলোবালি বানানো, 100 দিনের কাজ ছেড়ে এখানে ধুলোবালি বানানোর কাজ করছো। 100 দিনের কাজ করে কিছু হবে? তাহলে সে তো তোমরা ভাতা নাওনি? ভাতা 21 বছর হয়নি তো, ওই ভাত আমাদের হাত পা আছে। ও ওদের 21 বছর হয়নি, তাহলে ওদের হাত পা আছে, বলছে থাকতে হাত পা কেন নেবো ভাতা, আমরা কর্ম করে খাবো। বাঙালির কিন্তু এই ইন্সপিরেশনটাই দরকার যে আমরা কর্ম করে খাবো এবং একদিন আমরা অনেক বড় হব। আজকে ওরা এখানে কর্মরত, কিন্তু আমি দেখতে চাই সেই দিন যেদিন এইরকম একটা ক্যাম্পের মালিক কিন্তু ওরা হবে। এইভাবে এগিয়ে যাক আমাদের বাংলা, সর্বত্র এগিয়ে যাক হচ্ছে আমাদের বাঙালি। সবাইকে অনেক থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আবার আসবেন? হ্যাঁ নিশ্চয়ই আবার আসবো, এবং আপনারা যারা আসছেন তারা কিন্তু প্লিজ এখানে আসবেন, এখানে এসে ওদের সাথে এটিভি রাইড করবেন। কথা দিলাম আপনাদের দিল গার্ডেন হয়ে যাবে। ভাগ মিল্খা ভাগ পয়েন্ট দেখে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য ডিস্কিত। রাত্রিবাসের জন্য নুব্রা ভ্যালির 2টি জায়গা রয়েছে, ডিস্কিত এবং হুন্ডারে। ডিস্কিত আগে পড়ে আর হুন্ডার আরও 7 কিলোমিটার পরে। আমাদের হোটেল ছিল ডিস্কিতে। আইটিনারি অনুযায়ী ডিস্কিতে আমাদের পরপর 3 রাত্রি থাকতে হবে, আর এখানে থেকেই আমরা সিয়াচেন, তুর্তুক, থাং এগুলো কভার করব।
এখানে একটা কথা বলে রাখা দরকার যে আগের হোটেলে পর্যাপ্ত রুম না থাকার কারণে আমরা 4 জন অন্য একটা হোটেলে এসেছিলাম। দর্শকদের সঙ্গে থাকার সৌভাগ্য থেকে পরপর 2 রাত বঞ্চিত হয়ে আমাদের এই অভিজ্ঞতাও ছিল বেশ অসাধারণ। সময় বিকাল 6টা, আমরা এসে পৌঁছেছি হচ্ছে ডিস্কিটে। ডিস্কিট আর হুন্ডার হচ্ছে নুব্রা ভ্যালিরই একটা অংশ। হুন্ডার সামনের দিকে, ডিস্কিট হচ্ছে একটু আগে। জায়গাটা একটু নির্জন, কিন্তু এই জায়গাটা দেখানোর পর কিন্তু আপনারা যারা এখানে আসবেন কোনোদিন বেড়াতে, বিশেষ করে যারা কাপেল রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটাকেই প্রেফার করবেন, মানে এই রকম জায়গাকে প্রেফার করবেন। এটাই আমি বলছি না, এইরকম জায়গাকে। বিরাট জায়গা জুড়ে এরকম সব প্রপার্টি রয়েছে, মানে প্রপার্টি মানে কটেজ। এটা যেমন হচ্ছে 107 নম্বর কটেজ, ওটা যেমন হচ্ছে 108 নম্বর কটেজ, এরকম এরকম কটেজ আছে। চারিদিকে পাখিদের ডাক, এরকম এরকম সব গাছ। রাত হয়ে গেলে সব লাইট জ্বলে যাবে। আর এই পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা, তার মধ্যে আবার কোনো কোনো পাহাড়ের মাথায় কিন্তু বরফ জমে আছে, আর ওপরে হচ্ছে নীল আকাশ। এর মধ্যে একটা বন্য বন্য ব্যাপার আছে। যখন আমরা আফ্রিকা যাব, ওই আফ্রিকা যখন আমরা মাসাই মারা গিয়ে থাকবো বা সেরেঙ্গেটি যাব, সেখানে কিন্তু এরকম কটেজ রয়েছে, আর এখানেও রয়েছে। মানে অরণ্যের মধ্যে কোথাও আসি, পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি, উডেন। এই রয়েছে বিছানা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম জায়গায় কি গরম জলের ব্যবস্থা আছে? এই দেখুন, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, কমপ্লিমেন্টারি টি কফি কিট রয়েছে, এখানে একটা ম্যাপ রয়েছে, সব কাঠের। একটা ফ্যান রয়েছে গরম গরম করার জন্য, এখন যদিও ফ্যান লাগবে না। আর এখানে রয়েছে একটা বেশ সুন্দর চেয়ার। এই দিকটা কি রয়েছে? এই দিকটা রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখে ভাই আলাদাই কিছু, দারুণ বেসিন, এখানে কোমোড রয়েছে। মানে মনে হচ্ছে আমরা প্রকৃতির মধ্যেই আছি, মানে প্রকৃতির মধ্যে প্রাকৃতিক কাজকর্ম সারবো। এখানেও কিন্তু লাইট রয়েছে। দুজনে মিলে আসবেন, পুরো চারিদিকে নেচার, কেউ দেখতে পাবে না। শাওয়ারটা খুলে দেবেন, দুজনে একসাথে আর কি স্নান ফান করবেন, রোমান্টিক মুহূর্ত কাটাবেন। সাইডে গান চলবে, ভিগে হোট তেরে পিয়াসা দিল মেরা। আর এখানে কিন্তু আলো একদম তীব্র নয়, হালকা লাইট, মানে জঙ্গলে যেরকম এনভায়রনমেন্ট হয়। আর এই দরজাটা খুলে দেওয়ার পর কিন্তু যদি সন্ধ্যাবেলা এখানে এসে বসা যায়, ওহ, একটা মাসাই মারা ফিলিংস। বারবার মনে হচ্ছে শঙ্করের সেই রেল স্টেশন, আর কখনো রাত্রেবেলা হয়তো ব্ল্যাক মাম্বা কিংবা এক রাত্রা সিংহ এসে দরজাতে আঁচড়াতেই পারে। সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর জায়গা। যখন একটা ড্রোন শটে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা দেখে বুঝতে পারবেন। হানি আর মানি ছাড়া হানিমুনের কথা চিন্তা করাও একরকম বিলাসিতা। যদিও সে রাতে হানি সঙ্গে না থাকলেও আকাশের মন তার আলো ছড়িয়ে দিচ্ছিল এই উপত্যকা জুড়ে। গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলো দেখে চাঁদের পাহাড় গল্পটা আরও একবার পড়ার ইচ্ছে মনে জেগেছিল বইকি। যদিও সময় তখন অন্য কথা বলছিল। এই আরণ্যক পরিবেশে ঝিঝি পোকা বা 2-1টা রাত জাগা পাখির ডাক আমার কানে আসেনি। রাত 8:58, 9টা বাজতে চললো। আমি তো রুমে বসে কাজ করছিলাম। তারপর এখান থেকে রিসেপশন থেকে ফোন করেছিল যে আপনাদের ডিনার রেডি হয়ে গেছে। আর রুমের বাইরে যখন এলাম, ঠান্ডা তো রয়েছে, সেই সঙ্গে যখন আকাশের দিকে তাকালাম, তখন আকাশে এই যে আতফালি চাঁদ, সেই সাথে আকাশে যে নক্ষত্র, এগুলো কিন্তু খুব ক্লিয়ার। লাদাখের একটা বিশেষত্ব আছে যে লাদাখে আসলে কিন্তু এই নক্ষত্রগুলো আকাশের খুব সুন্দর দেখা যায়, কারণ আমাদের উচ্চতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এইখানকার পরিবেশ। আমি আগেই বলেছিলাম এটা একটা আরণ্যক টাইপের পরিবেশ, যেন একটা বন বাংলো যাকে বলে। অনেকটা ওই মাসাইমারা যখন ছিলাম, আপনারা ভ্লগ দেখেছেন, সেই মাসাইমারার সেই হোটেলের মতো বা রিসর্টের মতো, যেখানে আমাদের ডিনার রয়েছে হচ্ছে বুফে ডিনার। তো বুফে ডিনারে আমাদের কী কী আইটেম রয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ভেজ স্যুপ, পাস্তা, স্টিম রাইস, ডাল, বেগুনের একটা সবজি, পনির, কড়াই পনির, চিকেন রাড়া বলে একটা আইটেম আছে, সুইট ডিশ। আর এদিকে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড। এই রয়েছে আমাদের টোটাল এখানে হচ্ছে ডিনার। তো বললাম যে এখানে আলু সেদ্ধ পাওয়া যাবে, বললো হ্যাঁ, ওটা কিন্তু সুন্দর করে আলু সেদ্ধ মাখিয়ে দিয়েছে। এইটা অমৃত, ঘি আর আলু সেদ্ধ। আর বললাম লাস্টে যে আমাকে একটা অমলেট দিয়ে দিন, মাছ তো এখানে পাবো না, ব্যাস ঘি আলু সেদ্ধ ভাত আর হচ্ছে অমলেট। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বনফায়ারের উষ্ণতায় বসে ডায়েরির পাতায় শেষ করলাম লে থেকে নুব্রা পৌঁছানোর অভিজ্ঞতা। যদিও লাদাখ সিরিজের আরও বেশ কিছু অধ্যায় এবং আরও অনেক অভিজ্ঞতা এখনও আমার অপেক্ষায়। নবগঠিত সরকার জনগণের মনের ইচ্ছে কতটা পূরণ করতে সক্ষম হবে তা আমার জানা নেই। তবে আমার যারা দর্শক, তাদের মানস ভ্রমণ রসদের যোগান থাকবে জব তক হ্যায় জান।